শিশু হত্যার জেরে রণক্ষেত্র লালমনিরহাট ডিসিএসপির গাড়ি ভাঙচুর। মোহাম্মদপুরে আসামি ধরতে গিয়ে আহত 2। নরসিংদীতে গুলিতে স্কুল ছাত্র নিহত। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়, জানালেন তথ্য উপদেষ্টা। ঢাকাকে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ সাবেক কূটনীতিকদের। একটা মন্ত্রীকে বসা রাখা এটা কিন্তু প্রথমবার ডাইরেক্টলি আমাদেরকে থাপ্পড় মারা। ভিন্ন মত দমন করতে চায় না সরকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হলে ব্যবস্থা। চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প একনেকে পাস। বেনজিরকে দুবাই থেকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালো দুদক। পররাষ্ট্রের মাধ্যমে পাঠানো হবে আরব আমিরাতে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রাজধানীর সব বাস টার্মিনাল সরাতে তৎপর 2 সিটি কর্পোরেশন। রাতারাতি সম্ভব নয় বললেন সড়ক মন্ত্রী। মগবাজার ছাড়া 8 দিনের অন্য শাখা চলতে বাধা নেই। নোয়াখালীতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। রাতে ফ্রান্স সেনেগাল বিগ ম্যাচ। ডার্ক হর্স নরওয়ের প্রতিপক্ষ ইরাক। শিরোপা ধরে রাখার মিশনে কাল ভোরে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আমি শান্তা শার্লিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লালমনিরহাটের আদিতমারিতে 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এর জেরে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 7 বছরের শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযুক্ত বিধানচন্দ্রের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ফলিমারি গ্রামে সকাল থেকেই উত্তপ্ত হয় পরিস্থিতি। নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে নন্দিনী নামের প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুর বস্তাবন্দি মরদেহ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। কি এলা উয়ার মনে এলা আসিল এটা তো আমরা জানি না। এখন চাই সুস্থ বিচার বলতে ফাঁসি হোক। সর্বোচ্চ যেটা শাস্তি আমাদের বাংলাদেশ সংবিধানের যে ধারা অনুযায়ী তার মৃত্যুদণ্ড যেটা, সেটা আমাদের সেটা আমরা আশা করি। এ সময় জনতার রোষানলে জেলা প্রশাসক, পুলিশ সুপারের গাড়ি সহ ভাঙচুর করা হয় আরও বেশ কয়েকটি গাড়ি। আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন ওনার কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার আমরা সেখানে যাই। সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদেরকে যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। এ ঘটনায় এরই মধ্যে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি। পাশাপাশি ময়নাতদন্তের জন্য শিশু নন্দিনীর মরদেহ পাঠানো হয়েছে মর্গে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সাব্বির আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, শিশু নন্দিনীর ময়নাতদন্ত হয়েছে কিনা এ সম্পর্কিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আর এলাকাবাসীর কাছ থেকে যদি কোনো কিছু জেনে থাকেন তারা কি বলছেন জানাবেন। শান্তা, আমি এই ঘটনার পর থেকেই লালমনিরহাটের আদিতমারি উপজেলায় অবস্থান করছি। কিছুক্ষণ আগে নিহত শিশুর বাবা আদিতমারি থানায় এসে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং এই হত্যা মামলা বেশ কিছু সুনির্দিষ্ট বেশ কিছু আসামি এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে যেহেতু ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের প্রক্রিয়া, সেই ময়নাতদন্ত আসার পর ধর্ষণের বিষয়টি এখানে সংযুক্ত হবে বলে আমাকে জানিয়েছেন। সর্বশেষ এখন পর্যন্ত এই শিশুর বিষয়ে শুধুমাত্র হত্যা মামলা দায়ের হয়েছে।
এই ঘটনায় সকাল থেকে লালমনিরহাট জেলা একেবারে উত্তাল। আপনি জানেন যে আসলে এই শিশুটি যখন গতকাল থেকে নিখোঁজ ছিল, এই শিশুর বাবা নলিনী কান্তে তিনি এই থানায় এসে একটি অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন, কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক তিনি বলেছেন যে 3 দিন পর আসুন, আগে খুঁজুন। এই ঘটনায় আসলে এরপরে যখন শিশুটিকে মরদেহ পাওয়া যায়, এরপর পুরো ওই এলাকা একেবারে উত্তপ্ত হয়ে যায়। কোনোভাবেই পুলিশ সেখানে যে অভিযুক্ত যে ছিল তাকে প্রাণ একেবারে সেখানে তাকে হত্যার উপক্রম হয়েছিল। পুলিশ কোনো মতে তাকে উদ্ধার করে এবং তাকে এখন লালমনিরহাটে রাখা হয়েছে। সবশেষ ওই নিহত শিশুর গ্রামের বাড়িতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত শুধুমাত্র হত্যা মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাট এর প্রায় 5টি গুরুত্বপূর্ণ গাড়ি ভাঙচুর করা হয়েছে। অজ্ঞাত এই সরকারি কাজে বাধা দেওয়ার একটি অভিযোগও হবে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার। সব মিলে লালমনিরহাট এই হত্যাকাণ্ডের বিষয়ে বেশ উত্তপ্ত। শান্তা। সাব্বির, ধন্যবাদ আপনাকে। সাব্বির আহমেদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সম্পর্কিত বিস্তারিত জানাতে। যাচ্ছি পরের খবরে। পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ফের রণক্ষেত্র নরসিংদীর রায়পুরা হয়েছে গোলাগুলি। এতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় আনা হয়েছে ঢাকায়। হাতে হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট, তারপর প্রতিপক্ষের সাথে লড়াই, গোলাগুলি। এই চিত্র নরসিংদীর রায়পুরার মেঘনাপাড়ের দড়িগা এলাকার। পূর্ব শত্রুতার জেরে সকালে সংঘর্ষে জড়ান ফেলু ও শহীদুল্লাহ গ্রুপের লোকজন। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে মারা যায় স্কুল ছাত্র অনিক। রাত্রে 4টা বাজে শব্দ শুনতেছি গুলির। এন্দা গুলি আইতেছে, গাছের মধ্যে গুলি লাগতেছে, হুড়হুড়ায় উঠছে সবাই। ওইটা সাইডে অনেক 2জন প্রায় মারা গেছে। এমপি বলে দিছে যে তোমরা আপোষ করতে, তোমরা জগ করো না। আমি 2টা বাড়িতে এসে পয়সা ঘুমাই লিছি, আর 3টার পরের দিকে আয়া বললাই তাই সব গোলাগুলি করে আহত 2টা লোক আমরা মারি লিছি। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে চালানো হয় হামলা, ভাঙচুর। এ ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে উত্তেজনা, আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা এখানে শতাধিক পুলিশ সদস্য আসছি, র্যাব আছে, আমাদের ডিবি টিম আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন। আর সবাই মিলে এলাকায় আমরা মহড়া দিয়েছি। আর এখানে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এগুলো কিভাবে, এই ঘটনাগুলোকে মিনিমাইজ করা যায় এবং তারা কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, এই উদ্যোগগুলো কিন্তু আমরা গ্রহণ করছি। গেল বছরের ডিসেম্বরেও সংঘর্ষে জড়ায় ফেলু ও শহীদুল্লাহর সমর্থকরা। ঘটে প্রাণহানিও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশকে চাপাতি দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি করলে 2 ছিনতাইকারী আহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। রাজধানীর আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকা। এখানে দিনে দুপুরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এখানকার এক বিকাশ দোকানদারকে আহত করে 2 ছিনতাইকারী। পরে দোকান থেকে টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালের ছিনতাইয়ের বিষয়টি পুলিশের নজরে আসলে তাদের ধরতে অভিযানে নামে তারা। এ সময় তাদের আস্তানায় অভিযানে গেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক এসআই তরুণ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে 2 ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেল এবং আমির ওরফে কানা আমির গুলিবিদ্ধ হয়। ভিতরে আমি গিয়ে ওরা 4 জন। আমাকে দেখার সাথে সাথে ওই রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপর কোপ ছাড়ে। তখন আমি আমার হাত দিয়ে ঠেকাই ওরে আমি ধরে ফেলাই। তখন আর বাকি যে 3 জন দ্রুত ওরা আমার প্রতি যখন অ্যাটাক করার জন্য আসে, আমি দ্রুত তখন আমার হাতে যে পিস্তল ছিল পিছনে আমি গুলি করি আত্মরক্ষার্থে। রুবেলের হাতে চাপাতি, ওরে স্যার এরকম জড়াইয়া ধইরে পিছনে যে খাটের উপরে শুয়ে পড়ছে। তো ওর পরে ওর চাপাতিটা আবার দিছে আমিরের হাতে। তো আমির, ও তো 4 জন, তো আমি আমিরকে ধরছি, আমির সাথে সাথে আমার কোপ দেওয়ার পরে আমি আমিরকে আবার পিছনে ঘুরাইয়েই ওর মানে গলায় আমি এইভাবে হাত দিয়ে পেঁচ দিয়ে ধরে আমি শুয়ে পড়ছি নিচে। শুয়ে পড়ায় এর মধ্যে আমার এই যে পাশে অফিসাররা ছিল ওরা ঢুকে গেছে। তাদেরকে আটক করে পুলিশ। এছাড়া পুলিশি অভিযানে কাশেম ও জয় নামে আরও 2 ছিনতাইকারীকে আটক করা হয়।
এই ছিনতাইকারীরা আদাবরের চিহ্নিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য বলে জানায় পুলিশ। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন এসআই আহত হন এবং এই প্রেক্ষিতে যখন তারা নিজের জীবন রক্ষার্থে বা তারা যখন আবার চড়াও হচ্ছিল তখন একটা পর্যায়ে তাদের নিবৃত করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এতে 2 জন গুলিবিদ্ধ হয়, হাঁটুতে গুলিবিদ্ধ হয় তারা, এবং এরই প্রেক্ষিতে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। এখন তারা সুস্থ আছে এখন পর্যন্ত। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি জানান যে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কে যাবে না ঢাকা। তবে তার আশা বাংলাদেশের প্রতি আরও আন্তরিক হবে ভারত। ভারতের দিল্লি বিমানবন্দর সরকারি সফরে যোগ দিতে রোববার বিকেলে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। প্রায় 2 ঘন্টা বিমানবন্দরে তাকে বসিয়ে রাখেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এর প্রতিবাদে সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফেরেন তিনি। আপনারা খেয়াল করেছেন হয়তো আমাদের এইচপিএম। এর একদিন পর দিল্লির ঘটনা গণমাধ্যমের সামনে তুলে ধরলেন সচিবালয়। বলেন সেখানে তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো, কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই আমাকে দেরি করানো হচ্ছে। আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। এই ঘটনার পর বাংলাদেশের সরকারের প্রতি ভারত আরও আন্তরিক হবে আশা করে জাহিদুর রহমান বলেন, বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব 2 দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বেই পুশিনের ঘটনা ঘটছে বলে মনে করেন ডাক্তার জাহিদুর রহমান। এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্থার ঘটনা নজিরবিহীন বলছেন সাবেক কূটনীতিকরা। তাদের মতে প্রতিবেশী দেশের মাটিতে এমন অসৌজন্যমূলক আচরণ মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাটিকে ছোট করে না দেখে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাবেক কূটনীতিকরা। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা IOR এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দিল্লিতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে তাকে দিল্লি বিমানবন্দরে বাধা দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। এমন ঘটনাকে নজিরবিহীন বলছেন সাবেক এই কূটনীতিক। এয়ারপোর্টের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য ঘটনাটি মাননীয় উপদেষ্টাকে নিয়ে। তো এগুলোর প্রভাব আসলে বাইল্যাটারাল রিলেশনশিপ, যেটা ওভারঅল দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেটির উপরে পড়ে। পুশিন সহ নানা ইস্যুতে আগ্রাসী ভূমিকায় রয়েছে ভারত। দিল্লিতে ডাক্তার জাহেদের ঘটনাও তারই অংশ, এমনটাই মনে করছেন কসোভোতে জাতিসংঘের সাবেক আঞ্চলিক প্রশাসক SM রাশেদ আহমেদ চৌধুরী। যত সম্পর্ক টানাপোড়া হয়, কিন্তু একটা মন্ত্রীকে বসা রাখা, এটা কিন্তু প্রথমবার আমার জানা মতে। তো এটা হচ্ছে যে একটা ডাইরেক্টলি আমাদেরকে থাপ্পড় মারা। ইন্ডিয়া কি এত ইমেচিউর হয়ে গেছে ডিপ্লোমেসিতে? ঘটনাটিকে ছোট করে না দেখে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাবেক কূটনীতিকরা। ভারতের এই ধরনের নেতিবাচক কাজগুলোর জন্যে আস্থার একটি সংকট তৈরি হয়েছে এবং এই সংকটটি গত পরশুদিনের যে ঘটনা মাননীয় উপদেষ্টাকে নিয়ে, এই আস্থার সংকটটি আরও বেড়ে যাচ্ছে। আমরা বলি ইংলিশে, হোয়াট ইজ মাইন্ড ইজ মাইন্ড, হোয়াট ইজ ইয়ার্স লেট আস নেগোশিয়েট। এটা মানে আমার, এটা আমি রাখবো,
আর তোমারটা যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। ওই সম্পর্ক আমাদের জনগণ প্রত্যাহার করেছে, এটা হবে না। তারেক রহমান সাহেব খুবই ফার্ম, জাতীয় স্বার্থ। কূটনীতিকরা বলছেন, দিল্লি বিষয়টির সঠিক ব্যাখ্যা না দিলে দেশের মানুষের মনে ভারত বিদ্বেষ আরও বাড়বে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। নেই খাবার পানি। রোদ বৃষ্টির মাঝে কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় 3 দিন ধরে আটকা 9 জন। তাদের মধ্যে নারী ও শিশু আছে। এছাড়া নতুন করে 2 জনকে পুষিনের চেষ্টা করা হয়েছে 2 সীমান্তে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখা। বিএসএফের পুশিন চেষ্টার পর এভাবেই 3 দিন ধরে আটকে আছেন নারী শিশুসহ 9 জন। নেই খাবার পানি। রোদ বৃষ্টির মাঝে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। বাচ্চা এদিক সেদিক যাইতে পারছে না, বাচ্চা একটু চলাফেরা করতে পারছে না, শুধু বাচ্চা না মহিলাও এদিক সেদিক যাচ্ছে না। তাদের লজ্জাস্থানের তো একটা হেফাজত দরকার। 10টার পরে আমরা দেখলাম আকাশে অনেক বজ্রমেঘ, সেই সঙ্গে বজ্রবৃষ্টি হয়েছিল গতকাল রাত্রে। শিশুটা সারা রাত প্রায় কান্নাকাটি করেছিল, আমরা লক্ষ্য করেছিলাম। এবং বৃষ্টির সময় আমরা আমাদের নিজের ত্রিপাল এবং ছাতা ছিল, যতটুকু সামর্থ্য ছিল আমরা তাদেরকে দিয়ে নিরাপদে রাখার চেষ্টা করেছিলাম। 9 জনের মধ্যে গয়টাপাড়া এলাকায় আছেন 6 জন, আর ভন্দুরচরে আটকা আছেন 3 জন। বিজিবি ও বিএসএফ এর দফায় দফায় বৈঠকেও হয়নি কোনো সমাধান। ওরা কিভাবে আছে, অনেক কষ্ট দুঃখ যন্ত্রণায় আছে। আমারও তো ছোট বাচ্চা আছে, আমাদেরও তো মুন্ডা প্রাণা অনেক কাঁদতে আছে। ভারতের বিএসএফেরা গুলির ভয় দেখায়, সমস্যা দেখায়। এর মাঝে জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 2 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। বাধা দিয়েছে বিজিবি, সাথে গ্রামবাসীও। সীমান্ত অতিক্রম করবেন না। গত 2 সপ্তাহে 6 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। তারপর থেকে সতর্ক অবস্থানে বিজিবি। জয়পুরহাট সহ অন্য জেলাগুলোর সীমান্তে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাড়ানো হয়েছে টহল। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। ভিন্ন মত দমন করতে চায় না সরকার, তবে গণমাধ্যমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিশোধের মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সরকারের নেওয়া পদক্ষেপ এবং পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। আমি এটা ফেসবুকে লিখেছি, এটা নিয়ে নানা রকম। সরকার গঠনের পর প্রথমবার বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়। আপনার রাষ্ট্র চিন্তা, আপনার মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই সভার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনমূলক সমালোচনার পক্ষে, তবে সমালোচনার নামে ভুল তথ্য উপস্থাপন উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। যে আপনি সমালোচনা, গঠনমূলক যদি সমালোচনা, উইল ওয়েলকাম দ্যাট, কোনো সমস্যা নাই তো। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, খুঁজতে হবে জাতি গঠনের পথ। মধ্যে একটা এরকম সাইকোলজি আছে, কিছু লোক সব সময় চায় একটা সুবিধাজনক অবস্থায় থাকতে। তো ওই এরা যখন সুযোগ পায়, যখন যারা সরকারে থাকে তাদের সাথে একটা সম্পর্ক করে সে তার নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। কাজে এই বিষয়, সবগুলো বিষয় আমাদেরকে ধীরে ধীরে, আপনি জোর করে মেরে পিটিয়ে তো সবকিছু হয় না, বাট একটা স্বাভাবিক অবস্থার মাধ্যমে ধীরে ধীরে জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে। প্রবাসীদের অপ্রয়োজনীয় খরচ কমাতে সরকার চেষ্টা করছে বলেও জানান সরকার প্রধান। এখানে দোষটা আমাদের ভেতরেও আছে, এখান থেকে যারা লোকজন পাঠায় দোষটা এখানেও আছে, ওইদিকেও কিছু সমস্যা আছে। এই সমস্যাটা নিয়ে কাজ করার চেষ্টা করা হচ্ছে। এই সমস্যাটা থেকে যাতে মানুষকে এত কষ্টের ভিতর দিয়ে যেতে না হয়, এত খরচ যাতে মানুষের আননেসেসারি খরচ যাতে না হয়, সেটার উপর আমরা কাজ করছি। দেখা যাক আল্লাহ কি চায়, আমরা চেষ্টা করছি আমাদের। এর আগে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। অবশেষে আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে 4,189 কোটি টাকা। সব মিলিয়ে মঙ্গলবারের একনেক সভায় অনুমোদন পেয়েছে 5 প্রকল্প, যেখানে ব্যয় হবে 7,003 কোটি টাকা। নির্বাচনের ইশতেহার অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে বিএনপি সরকার। তবে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতেও উন্নয়ন ব্যয় মেটানোর জন্য নিতে হচ্ছে কঠিন শর্তের ঋণ। চীনা অর্থনৈতিক অঞ্চল তেমন এক প্রকল্প।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এর আগের সভায় এটি অনুমোদন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মঙ্গলবারের সভায় মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪,৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২,৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। Supporting infrastructures project for Chinese economic and industrial zone চট্টগ্রামের আনোয়ারাতে যে চাইনিজ ইকোনমিক জোন আছে সেটার যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরির একটি প্রকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারের আংশিক অর্থায়নে এবং বাকিটা বিদেশি ঋণে চীনের ঋণে এই প্রকল্পটি হবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সরকার সুনির্দিষ্ট রোড ম্যাপ ও নির্বাচনী ইশতেহারকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। চলমান প্রজেক্টগুলো যেগুলো আমাদের ইনহেরিট করতে হয়েছে, সরকারকে তো এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করতে হয় ন্যূনতম, সেই জায়গায় যে চলমান প্রকল্পগুলো আছে সেইটার বিচার বিশ্লেষণ এবং নতুন প্রকল্পগুলোকে পুনঃসজ্জিত করা, এটা যে নির্বাচনী ইশতেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা। একনেক সভায় অনুমোদন পাওয়া নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 2টি, যার মধ্যে আছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ মোকাবিলায় একটি সংশোধিত প্রকল্প। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। সংসদে পুশিন নিয়ে আলোচনায় আগ্রহী নয় সরকার। এ বিষয়ে নোটিশ দিলেও তা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। জনরায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনে অনড় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এই 3টা সংসদ নির্বাচনে কোনো কার্যকর জাতীয় সংসদ ভবনে সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে বিরোধী দলের এই মতবিনিময় সভা। এতে বিরোধী দলীয় নেতা, উপনেতা, হুইপ সহ অংশ নেন অন্যান্য সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সংশোধন কমিটি চান না তারা। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করব, ওই কাজ আমরা করব না এবং আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। সীমান্ত হত্যা পুশিন প্রশ্নে তার অভিযোগ, সংসদে এই ইস্যুতে বিরোধী দল আলোচনার জন্য নোটিশ দিলেও তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। এছাড়া জুন জুলাই অর্থ বছর না করে জানুয়ারি ডিসেম্বরে করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না, ভবিষ্যতেও যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি নিরাপদ একটি রাজনৈতিক দল, কারণ দলটির ভিন্নমত সহ্য করার ধৈর্য রয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে। পরে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলো চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে সাংবাদিকদের আর্থিক এবং পেশাগত মর্যাদা নিশ্চিতের উপর জোর দেন ফখরুল। এ সময় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে তা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে। দায়িত্ব আসার পরে পরে যে ঘোষণাগুলো তিনি দিয়েছেন, সেই ঘোষণার মধ্যে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ব্যাপারটা তিনি বারবার করে বলেছেন। বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য সমস্যার যে নতুন চেহারা ধারণ করেছে, সেই নতুন চেহারাকেও আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে এবং তার সমাধানকে উদ্ভাবন করতে হবে। এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, তার
একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করেছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি উইং। দুদক জানিয়েছে প্রত্যর্পণ সংক্রান্ত প্রয়োজনীয় সব নথি আরবি এবং ইংরেজি দুই ভাষায় প্রস্তুত করা হয়েছে। আবেদনটি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া শেষে তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে। এক্সট্রাডিশন প্রপোজাল মানে প্রত্যাপন্ন যে পত্র সেটা পাঠানো হয়েছে। এটা পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে যাবে। ঢাকার যানজট কমাতে এবার বড় সিদ্ধান্ত। রাজধানীর 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পরিকল্পনা বাস্তবায়নে তৎপর 2 সিটি কর্পোরেশন। ঢাকা এক শহর যার প্রতিটি সকাল শুরু হয় যানজটের সঙ্গে লড়াই করে। কর্মস্থলে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ধীরগতির যানবাহন আর ক্লান্ত নগর জীবন যেন রাজধানীর নিত্যসঙ্গী। দীর্ঘস্থায়ী এই সংকটের অন্যতম প্রধান কারণ শহরের ভেতরে গড়ে ওঠা আন্তঃজেলা বাস টার্মিনালগুলো। গুলিস্তানের ফুলবাড়িয়া, সায়দাবাদ, গাবতলী কিংবা মহাখালী এসব বাস টার্মিনালের কারণে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাস প্রবেশ করছে রাজধানীর কেন্দ্রে। যাত্রী ওঠানামা, সড়কে বাসের দীর্ঘ সারি আর টার্মিনাল কেন্দ্রিক বিশৃঙ্খলায় বাড়ছে যানজট, ভোগান্তি। বছরের পর বছর আলোচনার পর এবার সেই চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর 4টি প্রধান আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। দ্রুত এই কার্যক্রমগুলো পরিবহন ফেডারেশন আছেন এবং বিআরটি এর চেয়ারম্যান সহ তারা উদ্যোগ গ্রহণ করে সেই কাজগুলো করবে। সিটি কর্পোরেশন তাদেরকে সহযোগিতা করবে। নতুন পরিকল্পনায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কেরানীগঞ্জে, সায়দাবাদ যাবে কাঁচপুরে, গাবতলী সরবে হেমায়েতপুরে। মহাখালী বাস টার্মিনালগুলোর বাসগুলো পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে। বাস স্ট্যান্ড থাকবে। বাস স্ট্যান্ড যাতে ডিপোতে পরিণত না হয় সেইভাবে করা একটা নির্দেশনা দিয়েছেন। সেই করা নির্দেশনার মধ্যে আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি মনে আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে। সেখানে বাসগুলো থাকবে। স্থানান্তরের আগে নতুন বাস টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলেছে কর্তৃপক্ষ। যানজট কমানোর পাশাপাশি যাত্রীদের জন্য আধুনিক ও সুবিধাজনক পরিবহন অবকাঠামো গড়ে তুলতে চায় সরকার। সায়দাবাদের ওটা আমাদেরকে 3 মাস সময় উনি বেঁধে দিয়েছে। এটা বাসের প্যাসেঞ্জার যারা আসবে, যারা ড্রাইভার, আনুষঙ্গিক যারা থাকবে, তাদের তো এখানে একটা সুযোগ সুবিধা দিতে হবে। মিনিমাম একটা সুযোগ সুবিধা, তাদের বসার জায়গা, তাদের টয়লেট ফ্যাসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সেগুলো নিশ্চিত করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক দফা এই 4 টার্মিনাল সরানোর কথা বলা হলেও বাস্তবে হয়নি কিছুই। আর তাই এবার অন্তত পরিকল্পনা নয়, সত্যিকার অর্থেই এর বাস্তবায়ন চায় রাজধানীবাসী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকার 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে ধাপে ধাপে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে পদ্মার রেল সেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানীতে যানজটের অন্যতম কারণ বাস টার্মিনাল। গাবতলী, সায়দাবাদ, ফুলবাড়ি, মহাখালী টার্মিনালের কারণে নগরবাসীর ভোগান্তি নিত্যদিনকার। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে ঢাকার ভেতরে সব টার্মিনাল দ্রুত সরানোর দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সড়কমন্ত্রী জানালেন, টার্মিনালগুলো শহরের বাইরে সরাতে যে স্থান নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে তার ডিপো হিসেবে ব্যবহার হবে। যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না। সে 300 ফিটের
আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, টেম্পোরারিভাবে ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু আরও 10টি জেলাকে রেলপথের আওতায় আনার কথাও জানান মন্ত্রী। বলেন, ভাঙা থেকে পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন তারা। ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন সার্ভিস চালুর চিন্তার কথাও রয়েছে সরকারের। মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই, তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকা থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়া প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ীভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। ওখানে সড়ক, নৌ ও রেলপথে চীন বড় বিনিয়োগে আগ্রহী বলেও জানান শেখ রবিউল আলম। চীন যে প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় তা বাংলাদেশের স্বার্থে হবে, প্রকল্পের স্বার্থে হবে, আমাদের অর্থনীতির স্বার্থে হবে, সেইগুলি হয়তো নিয়ে আলোচনা হবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে রাতদিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আরও জানান যে হাসপাতালটির শুধু মগবাজার শাখার লাইসেন্স বাতিল হয়েছে, অন্য শাখা চলতে কোনো বাধা নেই। সোমবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা যে শোকজটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল। আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। এক্স্যাক্টলি ওয়ার্ডটা আছে এই সেন্টেন্স, কারণ আদালত জানে কি নির্মমভাবে, মানে 6টা শিশু কি নির্মম পরিস্থিতিতে তারা মারা গিয়েছে। ইট ওয়াজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আদালত জানে। আমার বিশ্বাস এই বেনিফিট আদালত ওনাদেরকে দিবেন না, কারণ একটা ফৌজদারি মামলা হয়েছে ওনাদের বিরুদ্ধে ডিসিস্টের পক্ষ থেকে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। নানা অব্যবস্থাপনার কারণে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করেন তিনি। তারপরেই বহিরাগতরা মন্ত্রীকে ঘিরে শুরু করে বিক্ষোভ মিছিল। বহিরাগতদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক সফরে যান সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঘুরে দেখেন হাসপাতালের ওয়ার্ড থেকে রান্নাঘর। ধরা পড়ে স্বাস্থ্য সেবায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিই সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। 1 মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা শপথ করি। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না, তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। তারপরে ছড়ায় উত্তেজনা। স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন বহিরাগতরা। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এর মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উদ্যোগ করে দেব এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। পরে নিরাপদেই সেখান থেকে সরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কুমিল্লায় ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্র শিবির নেতা জিসান মিয়া প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তায় তাকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদের আদালতে তোলা হয়। পরে আদালতে জিসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে 11 জুন রাতে জিসান নিখোঁজ দাবি করে দাউদকান্দি থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। নিখোঁজের একদিন পর লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে এক নারী তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় জিসান সহ 4 জনকে আসামি করা হয়। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় কাল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ। কাল 10:30টায় মামলাটির রায় ঘোষণা করা হবে। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। গত 21 মে বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ঘটনার 13 দিন পর আদালত তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এর আগে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।
এর আগে গত ৯ জুন একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। রাষ্ট্রপক্ষে আমরা ১৮ জন সাক্ষীকে সন্দেহাতীতভাবে অভিযোগের সমর্থনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং রাষ্ট্রপক্ষ আমরা আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছি। এক আসামি 18 জন, সাক্ষীর ক্ষেত্রে 18 জন 18 রকম বক্তব্য দাখিল করছে। এই যুক্তিগুলি আমরা স্যারকে উপস্থাপন করে বেনিফিট অফ ডাউট যেটা বলে, আমরা আদালতের কাছ থেকে বেনিফিট ডাউটের হিসাবে আসামি খালাসের জন্য আবেদন করেছি। দেশের বাইরের খবর জানাবো। ভার্চুয়ালি সই হলো ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের পক্ষে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই চুক্তিতে সই করেছেন। শুক্রবারের আগে প্রকাশ হতে পারে 1.5 পৃষ্ঠার এই চুক্তি সইয়ের পরেই হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে গেল 96 ঘন্টায় এই পথ দিয়ে কোনো জাহাজ পার হয়নি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন এরই মধ্যে ইলেকট্রনিক্যালি সই হয়ে গেছে তা। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের তরফে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প বলছেন ইরান নাকি পারমাণবিক অস্ত্র না অর্জন করার ব্যাপারেও রাজি হয়েছে। চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী আংশিক খুলে গেছে বলেও দাবি করছেন তিনি। ভাষ্য, শুক্রবারের মধ্যে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল শুরু হবে। ট্রাম্পের দাবি, হরমুজ আংশিক খুলে যাওয়ায় তেলের দাম দ্রুত কমে আসছে এবং শেয়ার বাজার রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি পুরো চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়ে গেছে। হরমুজ প্রণালীও ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। শুক্রবার নাগাদ পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন না করতে সম্মত হয়েছে। এটি নিশ্চিতে কঠোর নজরদারি ব্যবস্থা থাকবে। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের তরফে এখনো কিছু জানানো হয়নি, তবে গেল 96 ঘন্টায় হরমুজ দিয়ে কোনো জাহাজ যায়নি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য ইরানকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র, যাকে ভুয়া খবর বলছে ওয়াশিংটন। শুক্রবারের আগেই চুক্তির বিস্তারিত নথি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। The people of America, and again potentially for the people of Iran as well. There's a lot of misreporting. I've seen this. আমরা এই সপ্তাহে চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করব। ইরান যদি দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয় আর 5টা স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তাহলে আমরা তাদের ওপর থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত। তবে অনেকে ভাবছে যুক্তরাষ্ট্র ইরানকে অর্থ দেবে, এটা ভুল। নতুন চুক্তিকে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়েছেন ট্রাম্প। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে বলেন, 2015 সালের ওই ভয়াবহ চুক্তির মতো নয় এবারের চুক্তি। ইফফাতিরা, স্টার নিউজ। এবার ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। বিশ্বকাপের গিয়ার বদলাচ্ছে এক রাতে। একই দিনে বিশ্বকাপ মিশন শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর রানার্স আপ ফ্রান্স। বুধবার রাত 1টায় কিলিয়ান এমবাপ্পেরা মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট সেনেগালের, আর ভোর 7টায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। 18 ডিসেম্বর 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে দুই পথের পথিক হয়েছিলেন লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে। একজনের মাথায় উঠেছিল শিরোপা জয়ের মুকুট, আরেক দিকে ছিল শিরোপা হারানোর কষ্ট। 4 বছর আগে একই দিনে মেসি আর এমবাপ্পে থেমেছিলেন বিশ্বমঞ্চে। 17 জুন 2026-এ এসে এই দুই সুপারস্টারই আবার শুরু করছেন নিজেদের বিশ্বকাপ মিশন। এবারে মেসির শিরোপা রক্ষার মিশন আর এমবাপ্পের শিরোপা পুনরুদ্ধারের। বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে না নামলে কি বিশ্বকাপ শুরু হয়? সেই হিসাবে 2026 বিশ্বকাপটা শুরু হচ্ছে আজ। মাঠে নামছে আর্জেন্টিনা, মাঠে নামছেন লিওনেল মেসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন তকমাটা গা থেকে ঝেড়ে দিয়েই নতুন মিশনে নামছে আলবিসেলিস্তেরা। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা থেকে সতর্ক কোচ লিওনেল স্ক্যালোনি।
perfecto, la verdad que tenemos ahora abundancia y বিশ্ব চ্যাম্পিয়নের তকমা কোনো কিছুরই নিশ্চয়তা দেয় না। আমাদেরও একইভাবে লড়ে যেতে হবে এবং যা অর্জন করেছি তা আবারও প্রমাণ করতে হবে। আমরা একই মানসিকতা নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যেতে চাই এবং যখনই প্রয়োজন নিজেদের মেলে ধরতে চাই। আর্জেন্টিনার ম্যাচ মানেই অবধারিতভাবে আলোচনায় আসবে মেসির নাম। এই বিশ্বকাপেও যে আর্জেন্টিনার সবথেকে বড় অস্ত্র মেসি, সেটা অবলীলায় স্বীকার করলেন স্কালোনি। মেসি সবসময় আমাদের পাশে থেকেছে এবং সে আমাদের জন্য অপরিহার্য ছিল। এখন সে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং তাকে দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে। ভোর 7টায় আর্জেন্টিনার ম্যাচের আগে রাত 1টায় মাঠে নামছে আরেক ফেভারিট ফ্রান্স। প্রতিপক্ষ লায়ন্স অফ তেরেঙ্গা সেনেগাল। মুখোমুখি হবেন গতি ফুটবলের দুই তারকা কিলিয়ান এমবাপে আর সাদিও মানে। লিওনেল মেসির কাছে শিরোপা হাতছাড়া হবার পর থেকে কিলিয়ান এমবাপে যেন এবার আরো শানিত, আরো দুর্বার। দিদিয়ার দেশম আর এমবাপে জুটিটা শেষবারের মতো বিশ্বকাপ মিশনে। অ্যাটাকে এমবাপে, অলিসে উসমান দেমবেলে, ডিফেন্সে উইলিয়াম সালিবা, কুন্দে আর ডাগআউটে দিদিয়ার দেশম। এবারের ফ্রান্স যে আনস্টপেবল হবে সেটা সুনিশ্চিত। সার মাহবুব, স্টার প্লে। নারী বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগ্রেস অনুশীলনেও ছিল ফুরফুরে মেজাজে। এই মুহূর্তে ইংল্যান্ডের লিডসে আছেন আমাদের রিপোর্টার রেদওয়ান শাওন। বাংলাদেশ নারী দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কালকের ম্যাচ ঘিরে কি ধরনের প্রস্তুতি থাকছে আমাদের দলের? শান্তা যেটা বলছিলেন, আসলে নারী দলের শেষ খবর। আমি এখানে আসলে নারী দলের দেখছিলাম প্র্যাকটিসটা, তাদের মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা একটা অনুপ্রেরণা নিয়ে যেন তারা খেলছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা যেভাবে ম্যাচটা জিতেছে, এরপরে আসলে বাংলাদেশের খেলাটা অস্ট্রেলিয়ার সাথে, যারা 9 বার টি-20 বিশ্বকাপের 6 বারের চ্যাম্পিয়ন। যদিও গতবার আসলে নিউজিল্যান্ড সেটা নিয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়ার যে হিস্ট্রি, ক্রিকেটের যে হিস্ট্রি, সেটাকে আপনাকে আলাদাভাবে হিসাব করতেই হবে। তো সেই যে একটা ভয় কিংবা সেই যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে একটা নার্ভাসনেস, সেটা কিন্তু আমরা প্লেয়ারদের মধ্যে দেখছি না। আমার জ্যোতির সাথে কথা হচ্ছিল, তিনিও আসলে বেশ অনুপ্রেরণ, মানে প্রথম ম্যাচ জয়ের পর যে ইন্সপিরেশনটা, সেটা তার মধ্যে আমি দেখতে পেয়েছি, কনফিডেন্সটা দেখতে পেয়েছি। অন্যদিকে জুয়াইরিয়া ফেরদৌস, যিনি আসলে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের ওপেনিং এ। গত ম্যাচে যার 50-তে আসলে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। গত ম্যাচে আমরা দুর্দান্ত একটা ওপেনিং পার্টনারশিপ পেয়েছিলাম। এমন একটা ম্যাচের পর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কেমন করবে তার জন্য কিন্তু অপেক্ষাটা রয়েছে। আগামীকাল বাংলাদেশে নিশ্চয়ই বাংলাদেশের ভক্তরা চাইবে আগামীকালের ম্যাচটা বাংলাদেশ হয়তো হাড্ডাহাড্ডি লড়াইটা করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। রেদওয়ান শাওন ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। যাচ্ছি পরের খবরে। দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রচলিত আছে ঢাকার চেয়েও কলকাতায় অভিনেতার ফ্যানবেস সমৃদ্ধ, অথচ সেই কলকাতাতেই নাকি সস্ত্রীক হেনস্থার শিকার হয়েছেন এই অভিনেতা। এমন খবরে ঢাকার পক্ষ থেকে উগরে ওঠে ক্ষোভ। রাজনৈতিক অঙ্গনেও চলছে তোলপাড়। স্ট্যান্ড উইথ মোশাররফ করিম হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এনসিপি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। পোস্টে দাবি করা হয় সোমবার রাত 10টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কটূক্তি এবং গালাগালি করেন। এক পর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়। বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে এবং বিনোদন অঙ্গন ছাড়াও রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা আলোচনা এবং গুঞ্জন। হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান্ড উইথ মোশাররফ করিম হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 2024 সালের 1 অগস্ট শিক্ষার্থীদের ঐতিহাসিক 9 দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। তার উপর পলাতক আওয়ামী লীগের হামলা প্রমাণ করে ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা এবং সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে।
এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার ব্যবস্থা করার। তবে অভিনেতা নিজে এই হামলার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তার ভাষায় এ ধরনের কিছুই ঘটেনি, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে অভিনেতার স্ত্রী রোবেনা রেজা জুইয়ের সঙ্গে স্টার নিউজ যোগাযোগ করলে তিনি জানান এটা খবর করার মতো কোনো ঘটনা নয়। আরও জানান তারা কলকাতায় বেড়াতে গিয়েছেন, দিন কয়েকের মধ্যেই ফিরবেন ঢাকায়। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট। এই ছিল স্টার নিউজ প্রাইমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।